এই প্রক্রিয়ায় যে চলমান রয়েছে আমাদের যুদ্ধটা, যেটাতে আপাতভাবে মনে হয়েছে যে আমরা 2024-এর জুন জুলাইতে হেরে গেছি, আসলে কি আমরা হেরে গেছি নাকি যুদ্ধ বাকি এবং কে জিতবে? হ্যাঁ, আমি হয়তো আপনারা ভাবছেন যে বলে দিব মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জিতবে, সেভাবে বললে তো আর এটাতে আপনারা অনুপ্রাণিত হবেন না, কেউ অনুপ্রাণিত হবে না। আমি শুধু ইতিহাসটাকে সংক্ষেপে বিশ্লেষণ করে দেখিয়ে দিব যে কি হতে যাচ্ছে। শুরু করি ভারত ভাগ। ভারত উপমহাদেশ ভাগ হওয়াটা ছিল পৃথিবীর ইতিহাসে একটা সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। কোনোভাবে ভারত ভাগটা আসলে কোনো দিক থেকে যৌক্তিক ছিল না। ভারত ভাগের জন্য দায়ী কে? আমি যেই থিওরিতে বিশ্বাস করি, আমি যেই মূল্যবোধে বিশ্বাস করি, সেখানে আমি যে কোনো জায়গায় যদি একটা খারাপ ঘটনা ঘটে, সেখানে যদি একটা মেজরিটি একটা মাইনরিটি জড়িত থাকে, মেজরিটি হতে হবে আপনার সংখ্যা এবং শক্তিতে, তাহলে আমি মনে করি যে সেখানে খারাপ কিছু ঘটার জন্য মেজরিটি দায়ী। সোজা কথা, এটা আমার হলো যে এটা আমার মূল্যবোধ, এইখান থেকে আপনি আমাকে সরাতে পারবেন না। আমার এই মূল্যবোধ কিন্তু আমাকে মানুষ হিসাবে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। সেই দিক থেকে আমরা যদি দেখি, তাহলে ভারত ভাগের জন্য হিন্দু দায়ী এবং হিন্দু নেতারা দায়ী, সোজা কথা। কারণ হলো আমরা যেটা দেখি ইতিহাস পড়ে, 1947 বলুন বা বিংশ শতাব্দীর গোড়া থেকে ভারত উপমহাদেশে হিন্দুরা ছিল অগ্রসর ধর্মীয় গোষ্ঠী, হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ফলে এই রাষ্ট্রটা ভাগ হয়ে যাওয়ার জন্য দায়ী হলো হিন্দু নেতারা, হিন্দু নেতৃত্ব, সোজা কথা। কিভাবে ভাগ হলো? হিন্দুদের জন্য একটা রাষ্ট্র, মুসলমানদের জন্য একটা রাষ্ট্র। পৃথিবীতে এই ইতিহাস আপনি কোথাও পাবেন না, এই ধরনের পাগলামির ইতিহাস যে হিন্দুদের জন্য, কোথাও এটা হয় না। এটা করতে হলে তো পাড়ায় পাড়ায় একটা রাষ্ট্র করতে হবে, মহল্লায়, উপজেলায় উপজেলায় রাষ্ট্র করতে হবে এবং প্রচুর মানুষকে এদিক থেকে ওই দিকে সরিয়ে নিতে হবে, যেটা কিন্তু ভারত উপমহাদেশে চেষ্টা করা হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুন হয়েছে 45, 46, 47 সালে। ভারত ভাগ হওয়ার পরে, হিন্দুদের জন্য ভাগ হওয়ার পরেও ভারত কিন্তু গণতন্ত্র রক্ষা করেছে। পাকিস্তান কিন্তু, জিন্নাহ সাহেব বলেছিলেন যে রাষ্ট্রটা কিন্তু আজকে আর হিন্দু আর মুসলমানের নয়, সবার, অর্থাৎ পাকিস্তান। এটা বলেও কিন্তু জিন্নাহ সাহেব মরে গেলেন অল্প কিছুদিনের মধ্যে, আর রাষ্ট্রটা হয়ে গেল একটা ধর্মীয় রাষ্ট্র। যখনই ধর্মীয় রাষ্ট্র হয়, সেখানে কিন্তু গণতন্ত্র আপনার নিহত হয়। তারপরেও ধর্মীয় রাষ্ট্র করার ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় যে ধর্মীয় রাষ্ট্র কিন্তু আধুনিক এবং আপনার অন্তত অভ্যন্তরীণ উন্নতি করতে সক্ষম হয়েছে। উদাহরণ হলো ইসরায়েল। ইসরায়েল দেখেন একটা আধুনিক অভ্যন্তরীণভাবে গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার অর্থনৈতিক উন্নতি হয়েছে। ভাববেন না যে ইসরায়েলের অন্য কোনো দোষ আছে কি নাই, সেগুলা সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, আমি ওয়াকিবহাল, কিন্তু আমার আলোচনা সংক্ষেপ করার জন্য এটা বলছি। অন্যদিকে দেখেন, মুসলমানরা যেখানেই সংখ্যাগরিষ্ঠ হয়ে রাষ্ট্র দখল করতে চায়, সেখানে সবার আগে কিন্তু গণতন্ত্র নিহত হয় এবং মানুষের উন্নতি নিহত হয়। উদাহরণ কিন্তু স্পষ্ট, উদাহরণ হলো পাকিস্তান, আফগানিস্তান, আরো অন্যান্য উদাহরণ আছে হয়তো, কিন্তু এই দুটোতে দেখেন তারা কিন্তু ভাবতে পারেন যে ঠিক আছে গণতন্ত্রের আমাদের দরকার নেই, কিন্তু গণতন্ত্রের দরকার না থাকলে হয় কি, অর্থনীতিটাও ধ্বংস হয়ে যায়, কারণ সারা পৃথিবী তো পশ্চিমা গণতন্ত্র ধরে এগিয়ে যাচ্ছে। আরো অনেক জটিলতা আছে, আমি যখন বাকশালে আসবো সে কথাটা বলছি। ফলে আজকে দেখেন বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে এসে যে আজকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাজেট সবকিছু কিন্তু পাকিস্তানের চেয়ে বড়, অথচ পাকিস্তানের জনসংখ্যা বেশি, পাকিস্তানের সম্পদ বেশি, পাকিস্তানের আয়তনও বেশি। এই সহজ সত্যটা কি আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতে পেরেছি? শুধু এতটুকু সত্য যদি আমরা বুঝাতে পারতাম বাংলাদেশের মানুষকে, যে দেখো তোমরা যে পাকিস্তানটাকে এত ভালোবাসো, এই পাকিস্তানের অর্থনীতি বাংলাদেশের চেয়ে ছোট, এই পাকিস্তানের বার্ষিক যে বাজেট হয় সেটা বাংলাদেশের চেয়ে ছোট, অথচ এই পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে 5 কোটি বেশি, 5 থেকে 7 কোটি মানুষ পাকিস্তানে বেশি। তাহলে পাকিস্তানে বর্তমানে যেটা দেখা যায় যে আমাদের যেখানে $2,500 আমাদের বার্ষিক মাথা পিছু হয়, পাকিস্তানে সেটা $1,500। এই জিনিসটাও কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে বুঝাতে পারিনি। উল্টো দিকে পাকিস্তানি যেসব আধা জঙ্গি আধা উন্মাদ রয়েছে, প্রকৃষ্ট একটা উদাহরণ হলো যে প্রফেসর শাহিদুজ্জামান নামে ওই উন্মাদটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যে আপনার এখানে নৌকায় করে পাকিস্তান থেকে পারমাণবিক বোমা নিয়ে আসতে চায়।
ওই শাহেদুজ্জামানটা সুন্দর করে যে কথাটা বলে পাকিস্তানের পক্ষে, ওটাই কিন্তু বাংলাদেশের মানুষ মোটা দাগে কিন্তু সেই জিনিসগুলোর প্রতি মানুষের আপনার এক ধরনের ইলুশন আছে, সেগুলোর প্রতি ভালোবাসা আছে। আমরা যে সংগ্রাম করে বাংলাদেশটাকে এত উন্নত করলাম অর্থনৈতিকভাবে, পুরো কন্ট্রিবিউশন কিন্তু শেখ হাসিনার, সেটার কিন্তু আমরা সুনামটা পেলাম না। এটাও মুসলমানদের একটা ব্যর্থতা, যেহেতু ধর্মীয় কথা বললেই সবাই খুব সচেতন হয়ে যান। আমরা যে মুসলমানরা যে একটা রাজনৈতিক গোষ্ঠী, অর্থাৎ আমরা যদি রাজনৈতিক পার্টিও করি ধর্মীয় পরিচয়ও, সেটা যে আমরা একটা আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য করতে পারিনি, এটাও কিন্তু মুসলমান হিসাবে মুসলমান নেতাদের জন্য এটা একটা ব্যর্থতা। আমরা কি পাই রাজনৈতিক পার্টি হিসাবে? আমরা পাই জামাতে ইসলাম, হেফাজত, যারা কিন্তু অলরেডি আপনার আফগানিস্তান, পাকিস্তান না, পাকিস্তানের জিনিস আরো জটিল, আফগানিস্তান শাসন করে দেখিয়ে দিয়েছে যে মানে সভ্যতা থেকে, উন্নয়ন থেকে কত পেছনে এই ধরনের রাজনৈতিক শক্তি। এগুলো থেকে উত্তরণের জন্য কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা মুক্তিযুদ্ধের কাছে চলে আসলাম, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র করার স্বপ্নে কিন্তু উনি বাংলাদেশটাকে স্বাধীন করেছেন। কারণ আমরা পাকিস্তানের মধ্যে সেটা পাইনি। আমরা যদি পাকিস্তান যদি ভারত যেভাবে তার যাত্রাটা করেছে গণতান্ত্রিক পথে, পাকিস্তান যদি এই গণতান্ত্রিক এতটুকু না, আপনি মনে করেন ভারতের অনেক ত্রুটি আছে, সেই ত্রুটিটা ফলো করেও যদি পাকিস্তান গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেত, পাকিস্তান কিন্তু ভাগ হয় না। আমি আপনি আজকে সবাই পাকিস্তানের গর্বিত নাগরিক থাকতাম। এবং জঙ্গিরা সবচেয়ে যেটা বেশি চায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলা যেটা চায়, জামাত, হেফাজত, টু সাম এক্সটেন্ট বিএনপি, যে পাকিস্তান, স্বপ্নের পাকিস্তানের অধিবাসী হওয়া। পাকিস্তান যদি গণতান্ত্রিক পথে এগুতো আমরা কিন্তু সেটাই পেতাম। এবং অবশ্য সেখানে আবার এই বাংলাদেশে এখন যে জামাত আছে, হেফাজত আছে, এদের কিন্তু আবার উত্থান হতো না, এবং পাকিস্তানেও সেনাবাহিনী এত পাওয়ারফুল হতো না। গণতান্ত্রিক নেতারা রাষ্ট্রটা শাসন করতো এবং বাংলাদেশও কিন্তু স্বাধীন হতো না। বুঝতে হবে এই জিনিসটা। সেখান থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করলাম, আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম। স্বপ্ন ছিল যে পাকিস্তান ভারত যেই ভুল করেছে, অর্থাৎ ভারত হয়েছিল হিন্দুদের জন্য, পাকিস্তান হয়েছিল মুসলমানদের জন্য, এই থিওরি থেকে ফিরে এসে আমাদের বাংলাদেশ হওয়ার কথা ছিল যে এমন একটা রাষ্ট্র, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকম মানুষ একটা সমাজে বসবাস করে, সবাই ওই রাষ্ট্রটাতে বসবাস করতে পারবে নিরাপদে, এবং আপনার সবার মানবিক মর্যাদা আপনার রক্ষা হবে, যেটা আমাদের ওই যে স্বাধীনতার কি বলে ঘোষণাপত্রে লিপিবদ্ধ করা হয়েছিল, যেগুলাকে পরবর্তীতে এই আমাদের দেশের এই কুৎসিত লোকগুলা, ফরহাদ মজার, সলিমুল্লাহরা এটাকে আপনার বিতর্কিত করেছে যে কি মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সাম্য, এগুলোর জন্য আমরা যুদ্ধ করেছি। হ্যাঁ, করেছি। এই কথাগুলোকে ট্রান্সলেট করে পরবর্তীতে জিনিসগুলোকে আরো কার্যকর করার, অর্থাৎ যে একটা ব্রড বেসড মূলনীতিকে কিভাবে কার্যকর করতে হয়, সেইটাই কিন্তু ৭২ সালের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছিল। কি? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। কোনো কিছু আপনার কিন্তু এখানে বিতর্ক করার জায়গা নেই। বঙ্গবন্ধু, দেখেন বঙ্গবন্ধু কিন্তু ৭৩ সালে কিন্তু গণতান্ত্রিক নির্বাচন দিয়েছিলেন বাংলাদেশে। সেই নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে, সেগুলো ভিন্ন কথা, কিন্তু উনি নির্বাচন দিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু বাকশাল কায়েম করেছিলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে একজন বাকশালের সমর্থক। আমাকে আপনি বাকশালী বলতে পারেন। এই আলোচনায় বাকশালের কথাটা বেশি বলবো না। আমার মনে হয় বাংলাদেশে বাকশাল সম্পর্কে আলোচনা করার জন্য সবচেয়ে কম্পিটেন্ট ব্যক্তি হলেন জননেত্রী শেখ হাসিনা। ফলে যদি কোনোদিন সৌভাগ্য হয়, শেখ হাসিনাকে দিয়ে এই বাকশাল সম্পর্কে আমরা কথা বলাবো এবং উনি বলবেন, আমরা শুনবো। কিন্তু দেখুন, বাকশালও কিন্তু এক ধরনের গণতান্ত্রিক পথ ছিল। কারণ দেখেন, বাকশালে কিন্তু সবাই কিন্তু জয়েন করেছিল, দুই একজন করতে না পারে। সবাই যখন কোনো একটা ব্যবস্থায় অংশগ্রহণ করে, সেটাই কিন্তু গণতান্ত্রিক হয়ে যায়। আর তখনকার প্রেক্ষাপট তো ভিন্ন ছিলই। কিন্তু বাকশালটা হয়তো বঙ্গবন্ধু সময় মতো করেননি। যখন তিনি এটা করেছেন, ততদিনে শত্রুটা অনেক বেশি আপনার সাহসী,
অনেক বেশি ক্ষমতাশালী এবং অনেক বেশি তারা প্রভাব বিস্তার করতে পেরেছিল, যার ফলে আমরা আমাদের প্রথম ট্র্যাজেডি দেখি 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, বঙ্গমাতাকে হত্যা, পুরো পরিবারকে হত্যা করা, এমনকি রাসেলকেও হত্যা করা। প্রথম আমরা এখানে সুস্পষ্টভাবে দেখতে পাই যে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, কারা করেছে? সোজা কথা, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা হলো সার্জিসের আব্বা, হাসনাতের আব্বা, ফুয়াদের আব্বা, আপনার ইলিয়াসের আব্বা, মাহমুদুর রহমানের আব্বা, কনক সারোয়ারের আব্বা, ফরহাদ মজহারের আব্বা, সলিমুল্লাহ খানের আব্বা, ফারুক, রশিদ, তারপরে যাকে খুব আমরা দেখেছি এই যে ইলিয়াসের কল্যাণে, ডালিম, এই লোকগুলা হলো বদরুদ্দিন উমরের আব্বা, সিরাজুল ইসলাম চৌধুরীর আব্বা, যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষ, এই তর্কগুলো পছন্দ করে না, সবার আব্বা হলো কিন্তু ডালিম, রশিদ, তারপরে আপনার এই ফারুক, যারা যারা শাহরিয়ার, আরো যাদেরকে আমরা শাস্তি দিতে পেরেছি কিংবা যারা এখনো বাইরে আছে, কিংবা একেবারে সরাসরি আপনি বলতে পারেন যে এরা সব হলো এই মাহফুজ আলমের আব্বা, সার্জিসের আব্বা, নাহিদের আব্বা। সোজা কথা দেখেন, ওই আব্বারা কিন্তু প্রথম দেখিয়ে দিল 1975 সালে যে এই দেশে যারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে তারা বাংলাদেশে দেখতে চায় না। কত বড় অদ্বৈত চিন্তা করেন, যারা বাংলাদেশ স্বাধীন করলো তারা কিন্তু বাংলাদেশে থাকতে পারবে না, তারা যাদেরকে পিতা মানে জাতির পিতা তাদেরকে সপরিবারের উৎপাটন করে দিয়েছে, এমনকি রাসেলকেও হত্যা করেছে, যার বয়স ছিল কত 9 বছর। অর্থাৎ যাতে আর কোনো নেতৃত্বই ওখান থেকে হতে না পারে, শুধু সেটা হত্যা করে ওরা কিন্তু ক্ষান্ত হয় নাই, কারাগারে ঢুকে কিন্তু জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছে তাদেরকে তারা প্রথম সুযোগে তারা বুঝিয়ে দিয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাংলাদেশে দেখতে চায় না। যদিও মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে, তারা কিন্তু আমাদেরকে ওখানে দেখতে চায় না। কেন সুযোগটা পেল? কারণ 1972 সালে ওদেরকে আমরা কিন্তু খতম করি নাই, আমরা আধা সমাপ্ত রেখে মুক্তিযুদ্ধটা, বঙ্গবন্ধু চেয়েছিলেন যে একটা ইনক্লুসিভ সোসাইটি হোক, সেটা কিন্তু স্বাধীনতা বিরোধীরা কিন্তু হতে দিল না। বঙ্গবন্ধুর উদারতাকে এইভাবে তারা কিন্তু পরিশোধ করেছে, অথচ সেই উদারতা বঙ্গবন্ধুর না থাকলে ওরা সমাজে কিন্তু থাকেই না। আজকে যে ফুয়াদ, সার্জিস, হাসনাত, এই যে মাহফুজ আলম কত বেয়াদবের মতো কথা বলে, একদিন ঋষির মতো কথা বলে, একদিন মাহফুজ আলমের মানে বেয়াদবের মতো কথা বলে, সলিমুল্লাহ, ফরহাদ মজহার, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি 1972 সালে অর্থাৎ দেশে এসে 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যদি এই উদারতাটা না দেখাতেন, তাহলে আজকে সলিমুল্লাহও থাকে না, কলিমুল্লাহও থাকে না, ফরহাদ মজারও থাকে না, সার্জিস, হাসনাত, ফুয়াদ, এদের তো অস্তিত্বই থাকে না বাংলাদেশে। জামাতের অস্তিত্ব তো আমরা চেয়েছিলাম, কিন্তু যে পথে চেয়েছিলাম সেই পথে তারা হয় নাই। বঙ্গবন্ধুর হত্যার পর কে আসলো ক্ষমতায়? জিয়াউর রহমান। মোস্তাক আছে, আমি কাহিনীটা দীর্ঘ করতে চাই না। জিয়াউর রহমান এসে প্রথমেই যেটা করলো যে এই স্বাধীনতা বিরোধী জামাত এবং যারা মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছিল, যারা 1971 সালে 16ই ডিসেম্বর নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করেছিল, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই প্রথম বাংলাদেশের গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের নামে। যেই বাকশালে গণতন্ত্রের মূলনীতিগুলা রক্ষা করা হয়েছিল, গণতন্ত্রের মূলনীতি কি? ধর্মনিরপেক্ষতা। সেটা তো বঙ্গবন্ধু তো 72 সংবিধান অনুযায়ী কিন্তু এই বাকশাল কায়েম করেছিলেন। মানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি ধর্মনিরপেক্ষতা, যেটা গণতন্ত্রের মূল ভিত্তি, যেটা পশ্চিমা গণতন্ত্রের মূল ভিত্তি, যেটা আমরা চাই, যেটা আসলে সবাই চায়, কিন্তু যার যার স্বার্থ মতো চায় আর কি, এটাকে বিভিন্ন আঙ্গিকে চায়। কিন্তু সত্য হলো যে ধর্মনিরপেক্ষতা ছাড়া কোনো গণতন্ত্র হয় না। বঙ্গবন্ধু তো গণতন্ত্র হত্যা করেছে বলে, কিন্তু উনি কিন্তু ধর্মনিরপেক্ষতার অধীনে কিন্তু চালিয়েছেন। সুতরাং বাকশাল ছিল আমাদের জন্য ওই এই স্বাধীনতার শত্রুদেরকে সমাজে আজকে যেটা আমাদের উদ্দেশ্য, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা শূন্য করার প্রক্রিয়া, কিন্তু আমরা বাকশালটা কার্যকর হতে দিলাম না। শত্রুরা তার আগেই আঘাত করে বসলো। জিয়াউর রহমান এসে কিন্তু
ধর্মীয় গণ মানে প্রথমেই হলো যে তিনি সংবিধানকে পরিবর্তন করেছেন এবং মৌলবাদীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। অর্থাৎ পাকিস্তানকে যারা মনে প্রাণে চায় যে পাকিস্তান উদ্ধার হয়ে যাক বা এই মানে স্বাধীনকৃত বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, তাদের উত্থান শুরু হয়ে গেল জিয়াউর রহমানের আমলে। এর আগেও উত্থান হয়েছে, বিশেষ করে জাসদ উত্থান করেছিল। জাসদে অনেক জামাত, আজকে আমরা দেখি যে শফিক কিন্তু জামাতের যে আমির শফিক, সে কিন্তু জাসদ থেকে বের হয়ে এসে, এটা একটা প্রকৃষ্ট উদাহরণ যে জাসদে প্রচুর জামাত কিন্তু ঢুকেছিল। পরবর্তীতে জিয়াউর রহমান এটা খুলে দেওয়ার পরে ওরা সরাসরি জামাত হিসাবে আবির্ভূত হয়। তাহলে হলো জিয়াউর রহমান যেটা করলো, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে বাংলাদেশে থাকতে দেয়া হবে না, এইটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল জিয়াউর রহমান, এবং সাথে সাথে গণতন্ত্রের একটা রাস্তা তিনি রুদ্ধ করলেন। কিন্তু গণতন্ত্রের নামে জিয়াউর রহমানের এই জিনিসগুলো বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ থেকে কখনো আপনার ব্যাখ্যা করতে পারিনি। যেমন জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদকে সবাই প্রশংসা করে, মানে কারা সবাই হলো, এরা অনেকে জ্ঞান পাপী বলে, আমি বলবো যে বদমাশগুলা ইতিহাসের, সেই জঙ্গিবাদী, মৌলবাদী এবং পাকিস্তান ধারাকে যারা পুনর্জীবন বাংলাদেশে দিতে চায়। কি জিয়াউর রহমান চাকমাদের ঢুকিয়েছে বাংলাদেশি বলে, আপনার মারমাদের ঢুকিয়েছে, ওদের কিন্তু এটা দাবি। সেই দাবিটা কখন সত্য হতো? যদি জিয়াউর রহমান, আমরা যদি দেখতাম যে জিয়াউর রহমান বাংলাদেশের যেসব উপজাতি, ছোট ছোট নৃগোষ্ঠী আছে, এদের স্বার্থ উনি রক্ষা করছেন। স্বার্থ রক্ষা তো দূরে থাকুক, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে সারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু অর্থাৎ দরিদ্র মানুষকে নিয়ে উনি পাহাড়ে বসবাস করতে দিলেন। পাহাড়িরা গেল রেগে, শুরু হয়ে গেল গৃহযুদ্ধ, যেটা পরে 1996 সালে শেখ হাসিনা এসে বন্ধ করেছেন শান্তি চুক্তির মাধ্যমে। এই যে চাতুর্যগুলো, আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে এই জিনিসগুলো বুঝাতে পারিনি যে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে জিয়াউর রহমান মানে বলছেন যে আমি করছি, আমি আপনাদের জন্য সিরাপ বের করছি, জ্বরের সিরাপ, কিন্তু আসলে উৎপাদন করতেছেন উনি বিষ, সাপের বিষ। সাপের বিষের গায়ে উনি নাম লিখে দিলেন যে এটা ক্যান্সারের প্রতিষেধক, খেলে মানুষ মরে যায়। কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কখনো জিনিসগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে পারিনি। এবং আমি যে আপনাদের জন্য ইউটিউব ভিডিও করছি এই জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য, হ্যাঁ এখানে আমার কথা বারবার এক কথা হচ্ছে ইত্যাদি, কিন্তু আপনারা জিনিসগুলোকে পরিশুদ্ধ করেন, এই তথ্যগুলাকে এবং এই বক্তব্যগুলাকে, এই ন্যারেটিভটাকে আপনারা মানুষের কাছে নিয়ে যান, তাহলে তো আমার ভিডিও করাও সার্থক হয়, আর আমাদের যে সামনে যে সংগ্রামটা সেটাও কিন্তু অনেক বেশি আপনার অনুপ্রেরণা পায়। যাই হোক, জিয়াউর রহমান বাংলাদেশে যেটা করলেন, উনি গণতন্ত্রের যে বুনিয়াদী শক্তি, যে ধর্মীয় দল থাকা, বিশেষ করে ইসলামিক মৌলবাদী দল, যারা শুধু পৃথিবীতে, এবং সবচেয়ে বেশি দুঃখের কারণ হয় মুসলমানদের, প্রতিটা ইসলামিক মৌলবাদী দল হলো মুসলমানদের সবচেয়ে বড় দুঃখের কারণ, কিন্তু মুসলমানদের আবার ধর্মীয় ভাবে মগজ ধোলাই করে সেটাতে আমরা প্রলুব্ধ করি, যেটা বাংলাদেশের ওয়াজ মাহফিল করে বর্তমানে সার্থক হয়ে 2024 জঙ্গি উত্থান করে ফেলেছিল। গেল জিয়াউর রহমানের ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ চলল, একই সংবিধান অর্থাৎ গণতন্ত্র। তারপরে তো এরশাদ এসেন, উনি আরেক কাঠি সরেশ, কখনো রোজা রাখতো না, হ্যাঁ নামাজও পড়তো না, কিন্তু সে হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় দরবেশ প্রেসিডেন্ট এরশাদ। ওনাকেও নানান কারণে একটু সম্মান করি, খারাপ কথা বলবো না। উনি করলেন কি, রাষ্ট্রভাষা অর্থাৎ রাষ্ট্রভাষার মতো রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। সেই একই মৌলবাদ তোষণ করে করে এরশাদ সাহেব ক্ষমতায় থাকলেন। আসলো 90-এর গণ অভ্যুত্থান, 91 সালে খালেদা জিয়ার সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত। সে নির্বাচন নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এগুলো ছোটখাটো জিনিস আমি মনে করি। উনি জিতেছেন সেই নির্বাচনে। সেখানে কিন্তু আবার এক ধরনের সমঝোতা ছিল যে এই তারা সেগুলো রক্ষা করে নাই, ওখানেও গেলাম না। খালেদা জিয়া সরকার এসে গণতন্ত্রের প্রথম উনি কোমরটা ভেঙে দিলেন কোথায়? উনি মাগুরা ইলেকশনে প্রচুর কারচুপি করে ওনার এক এমপি, ওনার দলের এমপি সলিমুল হককে জেতানোর জন্য উনি কারচুপি করলেন। এক মৌলবাদী জামাত
চিফ ইলেকশন কমিশনারের মাধ্যমে, রৌফ, বিচারপতি রৌফ। এই রৌফ কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে মৌলবাদী লোকগুলোর সাথে রাজনীতি করেছে, এই ধর্মনীতি টিতি করেছে। লোকটা বেঁচে আছে কি মরে গেছে আমি জানি না। পরবর্তীতে এই লোক জামাতের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছিল। এই লোক প্রথম কোমর ভেঙে দিল গণতন্ত্রের। বেগম খালেদা জিয়া যদি নির্বাচনী ব্যবস্থাটাকে 1991 থেকে 96 সালে যেসব উপনির্বাচন ইত্যাদি হয়েছে সেখানে যদি উনি প্রমাণ করতেন, সঠিকভাবে উনি যদি নির্বাচনগুলা করতেন, তাহলেও বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আমরা ধরে নিতাম যে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে শানিত করতে চায়। পরবর্তীতে আমি দেখাবো যে আসলে বিএনপি কিন্তু ওই উদ্দেশ্যটাই ধরে রেখেছে, অর্থাৎ তারা যতভাবে গণতন্ত্রকে সুগার কোটিং করুক না কেন, তাদের প্রবণতাটাই চলে যায় যে বাংলাদেশে দুইটা ধারার একটা থাকবে, হয় মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে, না হয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি থাকবে। খালেদা জিয়ার এই ডিসিশনগুলা যে মাগুরার নির্বাচন থেকে পরবর্তীতে আরো আমরা যা দেখি, সেটা আমি একটু পরে বলছি কিভাবে আমার এই আর্গুমেন্টটা সঠিক। খালেদা জিয়া যেটা করলেন, মাগুরার নির্বাচনের পর শেখ হাসিনা দেখলেন যে বাংলাদেশে এই বিএনপি সরকারের আমলে সঠিকভাবে নির্বাচন করা সম্ভব নয়। ফলে তিনি আন্দোলন করলেন। পরে 1995 সালে খালেদা জিয়া আরেকটা নির্বাচন দিতে বাধ্য হলো। তারপরে নির্বাচন করেছে একটা, পরবর্তীতে উনি পদত্যাগ করে আরেকটা নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আরেকটা নির্বাচন করতে বাধ্য হলেন। সুন্দর আবার আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা ফিরে এসেছিল 1996 সালে আওয়ামী লীগের আন্দোলনের ফলে। কিন্তু দেখেন, বাংলাদেশে যতবার গণতন্ত্র বলতে যেটা বোঝা হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র বোঝে সেটা না। আমার কথা হলো, আমার এই ইউটিউবের ভিডিওগুলো যদি শুধু আওয়ামী লীগের সমর্থকরা দেখেন এবং তারা যদি শুধু গণতন্ত্রের সংজ্ঞাটা শিখতে পারেন, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য অনেক দূর হাসিল হয়ে যায়। শেখ হাসিনা 96 সালে গণতান্ত্রিক নির্বাচন হলো, শেখ হাসিনা নির্বাচিত হলেন, খুব সুন্দর। এবং শেখ হাসিনা যত উপনির্বাচন ইত্যাদি করেছেন সেখানে অনেক বিএনপির লোকজন জিতেছিল। কোনো বড় নির্বাচন নিয়ে কিন্তু শেখ হাসিনা কোনো ধরনের কারচুপির চেষ্টা করেন নাই। অর্থাৎ 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি যেভাবে নির্বাচনকে কুক্ষিগত করতে চেয়েছিল সেটা কিন্তু শেখ হাসিনা করেন নাই। অর্থাৎ 96 থেকে 2001 সাল পর্যন্ত কোনো উপনির্বাচন ইত্যাদিতে কোনো ধরনের বিতর্ক হয় নাই। এবং বাংলাদেশের ভঙ্গুর গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা সবচেয়ে নির্ভেজাল কন্ট্রিবিউশনটা রেখেছিলেন কি, উনি 2001 সালে যেভাবে সংবিধানে লেখা ছিল সেভাবে উনি বিচারপতি লতিফুর রহমানের কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে তার হাতে ক্ষমতা দিয়ে তিনি পদত্যাগ করেন। সুন্দর ব্যবস্থা। নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, অনেক তর্ক বিতর্ক আছে, সেখানে আমরা যাই না। তবে বাংলাদেশের মানুষ কিন্তু যে নেমো খারাম, এটা কিন্তু ওই নির্বাচনেও একটা বোঝা যায়। কারণ এই শেখ হাসিনার 1991 থেকে 96 সালের এই সরকারটা ছিল অত্যন্ত সফল একটা সরকার। অর্থনৈতিকভাবে অনেক কিছু বাংলাদেশে উন্নতি হয়েছিল। ফলে বাংলাদেশের মানুষের যদি মুক্তিযুদ্ধ বিরোধিতার প্রেম না থাকতো, তাহলে কিন্তু শেখ হাসিনাই পুনর্নির্বাচিত হওয়ার কথা, যা হোক হলো না। বিএনপি নির্বাচিত হলো, কিন্তু তাদের আর কনফিডেন্স থাকে না। তারা আবার নির্বাচনী গণতন্ত্র যেটাকে বলে সেটার পিঠে ছুরিকাঘাত করলো। কি করলো? বিচারপতিদের বয়স বাড়ালো, যাতে বিচারপতি আপনার তাদের পছন্দের একজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে। তারেক রহমানরা, অর্থাৎ বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তখন তো দুজনের নামই নিতে হয়। ওই সময় বেগম খালেদা জিয়া যদিও প্রধানমন্ত্রী, ক্ষমতার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন তরুণ তারেক রহমান। একদিকে থেকে তো তারা নির্বাচনী ব্যবস্থা আপনার বিকল করার চেষ্টা করলেন, যেটা পরবর্তীতে টিকে নাই। আরেকটা জিনিস তারেক রহমানরা করলেন, সেটা হলো যে বাংলাদেশে অর্থাৎ 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে মেরে ফেলা। বিষয়টা দেখেন, 1975 সালে বঙ্গবন্ধুকে মেরে ফেলা, আবার 2001 সালের আগস্ট মাসে, 2004 সালের আগস্ট মাসে শেখ হাসিনা সহ সবাইকে মেরে ফেলা। আপনি 2004 সালের আগস্ট পর্যন্ত কিংবা অদ্যাবধি
একটা অ্যাটেম্প্ট দেখান তো শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি করেছে, যে অ্যাটেম্প্টে স্বাধীনতা বিরোধীদের মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, জামাতকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। জামাতকে মেরে ফেলা মানে কি? যদি গোলাম আজম সহ জামাতের নেতৃত্বকে মেরে ফেলা হতো তাহলে তো মরে যেত। হ্যাঁ, পরে বিচার হয়েছে, সেটা কিন্তু যুদ্ধাপরাধের দায়, ভিন্ন ইস্যু। যদি খালেদা জিয়াকে শেখ হাসিনা যদি 96 থেকে 2001 সাল পর্যন্ত শেখ হাসিনার যে সরকার ছিল, সেখানে যদি তারেক রহমান আর খালেদা জিয়াকে উড়িয়ে দেওয়ার জন্য কোনো গ্রেনেড হামলা হতো, তাহলে তো একই দোষে আমরা দোষী করতে পারতাম আওয়ামী লীগকেও, যে না, বঙ্গবন্ধুকে একবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, এখন খালেদা জিয়া এবং তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। সেটা কি কখনো হয়েছে? খালেদা জিয়া কখনো আক্রান্ত হয়েছেন? তারেক রহমান কখনো আক্রান্ত হয়েছেন? হ্যাঁ, তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে আর্মি, সেটা ভিন্ন হিসাব। আওয়ামী লীগ কিন্তু তারেক রহমান, খালেদা জিয়াকে কোনো আক্রমণ করে নাই 2004 সাল পর্যন্ত। একদিকে তারা নির্বাচনটাকে ধ্বংস করলেন, বিচারপতিটার নাম এখন মনে আসছে না, সেই প্রধান বিচারপতি ছিল এক লোক, জিয়াউর রহমানের দলের হাসান, বিচারপতি হাসান, KM হাসান নামটা এখন মনে এসছে। ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য 67 করলো বিচারপতিদের বয়স, 65 না কত ছিল সেখান থেকে, না 60 ছিল বোধহয়, যাই হোক সেটা তর্ক না। আর 21শে আগস্টের গ্রেনেড হামলা করে তারেক রহমানরা পুরো আওয়ামী লীগকে কিন্তু দ্বিতীয়বার খুন করার চেষ্টা করলেন। প্রথমবার খুন করলেন, এখানেও অনেক খুন করেছেন, ভাগ্যচক্রে শেখ হাসিনাটা বেঁচে যান। এবং শেখ হাসিনা কিন্তু আসলে বাংলাদেশে কিভাবে আসে দেখেন, 1975 সালেও কিন্তু শেখ হাসিনা ঘটনাচক্রে বেঁচে যান। 32 নম্বরে থাকলে তো শেখ হাসিনা, শেখ রেহানা দুজনকেই মেরে ফেলা হতো, যেভাবে সবাইকে মেরে ফেলা হয়েছে। এই পর্যন্ত যে ইতিহাসটা বললাম, দেখেন একবারও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থেকে শুধু যে স্বাধীনতা বিরোধী সরাসরি যারা 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজির হাত ধরে, তাদেরকে তো উচ্ছেদের চেষ্টা করা হয়নি। বিএনপিকেও কখনো উচ্ছেদের চেষ্টা কিন্তু শেখ হাসিনা, বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়নি। কিন্তু পরবর্তীতে আমরা আসি সেই জায়গায়। তারপরে যেটা হলো, গণ আন্দোলন হলো, আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, নির্বাচন হলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন 2009 সালের জানুয়ারি মাসে, উনি ক্ষমতা গ্রহণ করলেন। পরবর্তীতে শেখ হাসিনা যে নির্বাচনগুলো করেছেন সেগুলো নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ততদিনে কিন্তু দেখেন 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়ে গেছে, এবং ততদিনে 1975 সালের বঙ্গবন্ধু হত্যা হয়ে গেছে। দুইবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে, আর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে যারা প্রতিনিধিত্ব করে সেই আওয়ামী লীগকে দুইবার ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা বলুন তো, শেখ হাসিনাকে যদি মেরে ফেলা যেত, যদি 21শে আগস্টের 2004 সালের গ্রেনেড হামলায়, আর সেখানে আওয়ামী লীগের সব নেতারা ছিলেন, এদের সবাইকে যদি মেরে ফেলা হতো, আমরা আবার পিছিয়ে যেতাম না? যেমন 75-এ বঙ্গবন্ধুকে খুন করে আমাদেরকে পিছিয়ে দিল। ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে যান। এই অভিজ্ঞতার পরে আসলে বিএনপির সাথে এক ধরনের সহাবস্থান করা কিন্তু আসলে আর সহজ ছিল না। তারপরেও শেখ হাসিনা কোনো নির্বাচনে কিন্তু বিএনপিকে আপনার দল হিসাবে নিষেধও করে নাই, জামাতকেও নিষেধ করে নাই, কাউকে কখনো নির্বাচনে আসতেও বাধা দেয় নাই। হ্যাঁ, এটা ঠিক যে বাধা দেয় নাই, কিন্তু ওই নির্বাচনে আসলে কি বিএনপি জিততো না। কিন্তু সেই প্রশ্ন আলাদা। প্রশ্ন হলো যে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার পর থেকে 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত যেইভাবে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির সাথে আর কম্প্রোমাইজ, মানে একেবারে শুরু থেকেই কম্প্রোমাইজ করে নাই। স্বাধীনতা বিরোধীরা কিন্তু 72 থেকেই কখনো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে মন থেকে মেনে নেয় নাই। ভালো করে খেয়াল করেন, আমি যতবারই এই কথা রিপিট করি, খেয়ালটা করতে হবে আপনাদের, যে 1972 স্বাধীন বাংলাদেশে 21শে আগস্ট 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কয়েকবার প্রমাণ দিয়েছে যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে বাংলাদেশে বসবাস করতে চায় না।
আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 2004 সালের 21শে আগস্ট পর্যন্ত বারবার প্রমাণ দিয়েছে যে তারা স্বাধীনতা বিরোধীদের সাথে বাংলাদেশে বসবাস করতে চায়, অর্থাৎ তারা জামাত, বিএনপি ইত্যাদি পার্টির সাথে বাংলাদেশে বসবাস করতে চায়। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের আওয়ামী লীগের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য অনুধাবন করা আর 5 জনকে বোঝানোর জন্য। প্রথম যেটা স্বাধীনতা বিরোধীরা একেবারে 16ই ডিসেম্বর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে যে যেইভাবে হোক স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধ যারা করেছে, দেশ যারা স্বাধীন করেছে তাদেরকে ধ্বংস করতে